2024-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। অদ্ভুতভাবে সেই সময় কিন্তু নীরব ছিল সেনা। এই ধরনের ঘটনায় দেশের সেনাকে যতটা তৎপর হতে দেখা যায় ততটা দেখা যায়নি বলেই অভিযোগ উঠেছিল। আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কঠিন হয়ে দাঁড়ায়। তারপরেও শেখ হাসিনার বিরুদ্ধে সাধারণ মানুষ কিন্তু এই যে বলা হয় বিপ্লব আন্দোলন, তাকে ফ্যাসিস্ট বলা হয়, সাধারণ মানুষ কিন্তু এটার বিন্দু বিসর্গ জানে না। নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে ফয়সালা করতে হবে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকারকে বলবো দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। কত দিনের মধ্যে কোন প্রক্রিয়ায় আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে পারবো এবং দৃশ্যমান সংস্কার আমরা বাস্তবায়ন করতে পারবো, সেটা সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে। রেজনপাট করা যে অস্ত্রগুলা, সেই অস্ত্রগুলা ছিল শিবিরের মেন যে সভাপতি তার কক্ষ করে। তাহলে সমস্ত কিছু আপনারা উদ্ধার করলেন, সেখানে সার্জিস আলম তিনিও প্রকাশ করলো, তাহলে আপনারা কেন এখন পর্যন্ত সার্জিসকে গ্রেফতার করা হচ্ছে না? দুদকের মামলায় হাজিরা দিতে আদালতে এসে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, কথা বললেই মামলার সংখ্যা বাড়ে। ডেস্ক রিপোর্ট। কথা বললেই রিমান্ড বাড়ে, হাত পেছনে নিয়ে হ্যান্ডকাফ দিয়ে আটকে রাখে, জুনায়েদ আহমেদ পলকের কথা। কিন্তু আমি এই রিপোর্টে দেখলাম যে রাশিদ খান মেননের অবস্থা খুবই করুণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে আমি কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ। তাই এক মুহূর্ত না টেনে সবাইকে অনুরোধ করবো একটা লাইক দিয়ে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমরা একটু দেখি। নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে ফয়সালা করতে হবে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যদিকে দলটির আরেক নেতা সার্জিস আলম বলেছেন, শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন চাইলে রাজনৈতিক দলগুলোর লজ্জা হওয়া উচিত। আজ রাজধানীতে এক ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রেজন ফয়জের রিপোর্ট। সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্বজন ও আহতদের নিয়ে জাতীয় নাগরিক পার্টি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। শহীদ পরিবারের সদস্যরা বলেন, তাদের সন্তানদের হত্যার বিচার হবার আগে এদেশে কোনো নির্বাচন হতে পারে না। একই কথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারাও। জানান, জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ডের দায়ীদের বিচার নিশ্চিত করাই তাদের প্রথম লক্ষ্য। বাংলাদেশে যে সকল রাজনৈতিক গোষ্ঠী রয়েছে এবং অপরাপর পক্ষগুলো রয়েছে, সবাইকে ঐক্যমত পোষণ করে খুনি হাসিনা আওয়ামী লীগকে অতি সত্বর বিচারের কাঠগড়ায় আমাদেরকে নিয়ে আসতে হবে। নিউট্রিলাইট ফ্রুট জুস, ভুটানের তৈরি সুস্বাদু আসল জুস। যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা না যায়, তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে হলেও আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের বিচার সম্পূর্ণ করতে হবে। বিচারের আগে নির্বাচন চাইতে রাজনৈতিক দলগুলোর কেন লজ্জা হয় না, সেই প্রশ্ন তুলেছে এনসিপি। যেই রক্তের উপরে দাঁড়িয়ে নির্বাচনের কথা বলো, সেই রক্তের বিচার না চাইতে বেঈমানের মতো এভাবে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না? আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন চাই, কিন্তু যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গিয়েছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে শুধুমাত্র নির্বাচনের কথা বলে? অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবি করেন এনসিপি আহ্বায়ক। যদি এর বিচার ছাড়াই আরেকটি সরকার চলে আসে, তাহলে কি নিশ্চয়তা আছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করা হবে না এই বাংলাদেশে? ফলে অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, সরকারকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের ফয়সালা কি হবে। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন, নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। ফলে সরকারকে বলবো, দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। কত দিনের মধ্যে কোন প্রক্রিয়ায় আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে পারবো
এবং দৃশ্যমান সংস্কার আমরা বাস্তবায়ন করতে পারবো, সেটা সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে। রেজওয়ান ফয়েজ, এটি নিউজ, ঢাকা। যে এই বাংলাদেশে 2024-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। অদ্ভুতভাবে সেই সময় কিন্তু নীরব ছিল সেনা। এই ধরনের ঘটনায় দেশের সেনাকে যতটা তৎপর হতে দেখা যায় ততটা দেখা যায়নি বলেই অভিযোগ উঠেছিল। উল্টে যখন বৈষম্য বিরোধী আন্দোলনকারী হাসিনার সরকারি বাসভবনের দিকে এগিয়ে আসছিল, তখন হাসিনাকে দেশ ছেড়ে যাওয়ার পরামর্শ নাকি দিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এ বিষয়ে সম্প্রতি একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনার মিস্টার তুর্ক নাকি সেনাপ্রধানকে স্পষ্ট জানিয়েছেন যে দেশের সরকারের কথা না শুনতে হয়তো জাতিসংঘের বাংলাদেশের শান্তি মিশন বাতিল করে দেওয়া হবে। এই হুমকির পরে কার্যত বাংলাদেশের সেনা সেই সময় কিছুটা হলেও নিষ্ক্রিয় হয়ে যায়। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। কি বলেছেন শুনুন। অবশ্যই জানতে চাইবো যে ইতিমধ্যে যে সাক্ষাৎকারকে নিয়ে এত জলঘোলা হচ্ছে, এত বিষয় সামনে আসছে, সেখান থেকে নির্যাস কি উঠে আসছে? এটা একটা আমরা তো সবাই বুঝি জাতিসংঘ একটা বিশাল ব্যাপার, একটা গ্লোবাল বডি, আন্তর্জাতিক বডি। এটা সারা পৃথিবীর মানুষ, সকল দেশের মানুষ তার সদস্য হিসেবে তার দিকেই তাকিয়ে থাকে। সেখানে সবচাইতে নিরপেক্ষ অ্যাক্টিভিটিস মানুষ চায় এবং সবসময় তাই হয়ে আসছে। কিন্তু এই বাংলাদেশের ক্ষেত্রে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে এটা বাংলাদেশের সাধারণ মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে যতটা এন্টি ইনকামবেন্সি তো থাকেই, 15 বছর ক্ষমতায় সাধারণ মানুষের হাজারো সমস্যা থাকে, সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কঠিন হয়ে দাঁড়ায়। তারপরেও শেখ হাসিনার বিরুদ্ধে সাধারণ মানুষ কিন্তু এই যে বলা হয় বিপ্লব আন্দোলন, তাকে ফ্যাসিস্ট বলা হয়, সাধারণ মানুষ কিন্তু এটার বিন্দু বিসর্গ জানে না। এখন বোঝা গেল যে জাতিসংঘের একজন হিউম্যান রাইটস কমিশনার মিস্টার তুর্ক, সে যেভাবে বিবিসির সাথে সাক্ষাৎকার দিল এবং অকপটে সে স্বীকার করলো যে কত বড় ডেঞ্জারাস কথা যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, তাকে সে বলছে যে তুমি সরকার যা বলে তা তুমি করো না, যদি করো তাহলে কিন্তু তোমার এই জাতিসংঘে যে শান্তি মিশন আছে বাংলাদেশের হাইয়েস্ট কোয়ান্টিটি অফ নাম্বার অফ পিপল ওখানে চাকরি করে, এটা লোভনীয় চাকরি, তো ওটা কিন্তু আমরা ক্যান্সেল করে দেব। এই বক্তব্যটা সে কোনো অবস্থাতেই দিতে পারে না। এটা সে বেআইনি দিছে, তার এখতিয়ার বহির্ভূত বক্তব্য দিয়েছে। তারপরে সে তো নিজেই স্বীকার করছে এখন আটকে গেছে, ফাটাবাসে আটকে গেছে। এখন দেখবেন ওর বিচার হবে, অনেক কিছু হবে। ও তো জাতিসংঘের নিরপেক্ষতাকে সে থ্রেটেন করে ফেলছে। জাতিসংঘ যে একটা সকল রাষ্ট্রের একটা প্রতিনিধি হিসাবে তারা কাজ করে, সকল রাষ্ট্রের এই জাতিসংঘের মেম্বার, তারা তাকে ডোনেট করে, তাদের ইয়াতে তারা চলে। তো সেইভাবে একটা দেশের বিরুদ্ধে জাতিসংঘ কিভাবে ইনভলভ হয়, এটা একটা ভয়াবহ নজিরবিহীন। তো এখন আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল প্রাইজ পেয়ে এই নোবেলটাকে সে তার এত ব্যক্তিগতভাবে সে ইউজ করছে যে সে হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টনের সহযোগিতায়, বিভিন্নভাবে আরো বহু সংস্থার সহযোগিতায়, প্লাস বাইডেনের যে অ্যাডমিনিস্ট্রেশন কিছুদিন আগে পর্যন্ত ছিল, সেই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাক্টিভিটিস এর কথা তো ডোনাল্ড ট্রাম্প অকপটে বলে দিলেন যে তারা কি সব কাজ করছে, ইউএস এইড কোথায় কোথায় খরচ করছে, এবং সেটা সে টোটালি বন্ধ করে দিছে যে মেয়ে ছেলে হবে এমনতর কাজে ফান্ড করা হয়েছে। তারপরে বাংলাদেশে স্পেসিফিক বলছে যে বাংলাদেশে এই যে জাতিসংঘের যে হিউম্যান রাইটস কমিশনার যে কথাটা বলছে, ডোনাল্ড ট্রাম্প এই কথাটাই রিভিল করছে। তিনি বলছে যে আমাদের টাকা দিয়ে, এই হার্ড আর্ন মানি, ট্যাক্স পেয়ার মানি, এইটা দিয়ে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যে কাজগুলো করছে তার ভিতরে অন্যতম হচ্ছে, অনেক দেশেই তারা করে, অন্যতম হচ্ছে বাংলাদেশের যে একটা স্টেবল গভর্নমেন্ট, বাংলাদেশ তর করিয়ে এগিয়ে যাচ্ছিল,
গত 15 বছরে বাংলাদেশ ডেভেলপমেন্ট রোল মডেল হিসেবে পশ্চিমারা তাকে ইয়া করছে, যে বাংলাদেশে ইনভেস্ট করার জন্য পৃথিবীর সকল ইনভেস্টর এসে তারা কম্পিটিশনে লেগে যেত, তারা কে কোন এনার্জির ইয়াটা ব্লক পাবে, কে কোন ইয়াটা পাবে, প্রজেক্টটা পাবে, এটা নিয়ে বিশাল ব্যাপার। আর বাংলাদেশে তো উন্নয়ন যজ্ঞ শুরু হয়েছে এই গত 15 বছরে। আপনার কি হয়নি, আপনার বড় বড় যে ইয়াগুলো, যে এনার্জি আপনার পাওয়ার প্ল্যান্ট গুলো হয়েছে, তারপরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হলো। বাংলাদেশ শেখ হাসিনার যুগে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার এরেনায় ঢুকে পড়ছে। তো বাংলাদেশের কি আপগ্রেডেশন আপনি চিন্তা করতে পারেন? তো সেখান থেকে বাংলাদেশকে কোথায় নিয়ে এলো এরা? এই যে ষড়যন্ত্র এরা করলো, ষড়যন্ত্র করে তারা জাতিসংঘকে ইউজ করছে। এবং শুধু বাংলাদেশ তো এখন তালেবান, জঙ্গি, জেহাদি, বাংলাদেশে এখন মানুষের নিরাপত্তা বলতে কিচ্ছু নাই। এভরি ডে আপনার ভায়োলেন্স হচ্ছে, মব ভায়োলেন্স হচ্ছে এভরি ডে। মানে মানুষের এমন কোন সেক্টর নাই যেখানে মানুষ সুস্থ আছে। এমনকি আর্মির ভিতরে আমরা জানতে পারছি যে আর্মিও সুস্থ নাই, আর্মির ভিতরে ভাগ করে ফেলছে তারা। এই জঙ্গি জেহাদিরা ইউনুস যে বাংলাদেশটাকে কিভাবে ধ্বংস করছে এটা চিন্তাই করা যায় না, যে এমন একজন মানুষ যে তার গ্লোবাল ফেম আছে, সেই লোকটা তার পাওয়ারের জন্য তার ভেঞ্জেন্স করছে, সে তার শেখ হাসিনার বিরুদ্ধে সে প্রতিশোধ নেওয়ার জন্য সে গত 4-5 বছর ধরে সে এই বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। সারা পৃথিবীর যে স্টেক হোল্ডাররা আছে, জাতিসংঘের মতো এবং ইউএস স্টেট ডিপার্টমেন্টের মতো লোক, আমাদের অ্যাম্বাসেডার, বহু লোক দেশে ইনভলভ করে এবং তার ব্যক্তিগত স্বার্থে 2024-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। অদ্ভুতভাবে সেই সময় কিন্তু নীরব ছিল সেনা। আর এই ধরনের ঘটনায় দেশের সেনাকে যতটা তৎপর হতে দেখা যায় ততটা দেখা যায়নি বলেই অভিযোগ উঠেছিল। উল্টে যখন বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা হাসিনার সরকারি বাসভবনের দিকে এগিয়ে আসছিলেন, তখন হাসিনাকে দেশ ছেড়ে যাওয়ারই পরামর্শ নাকি দিয়েছিলেন সেনাপ্রধান। ওয়াকারুজ্জামানের এমন বিষয় রীতিমতো সামনে এসেছে। এ বিষয়ে সম্প্রতি একটি চাঞ্চল্যকর তথ্যও সামনে আসে। জানা যায় জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনার মিস্টার তুর্ক নাকি সেনাপ্রধানকে স্পষ্ট জানিয়েছিলেন যে দেশের সরকারের কথা না শুনতে, নয়তো জাতিসংঘের বাংলাদেশের শান্তি মিশন বাতিল করে দেওয়া হবে। এই হুমকির পরই কার্যত বাংলাদেশের সেনা সেই সময় কিছুটা হলেও নিষ্ক্রিয় হয়ে যায়। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আরো অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে, ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। সমন্বয়ক সার্জিস আলম থেকে শুরু করে বা এই বাংলাদেশে আপনার আগস্ট মাসে বা জুলাই মাসে যেই জঙ্গি হামলা চালাইছে, সবাইকে একের পর এক গ্রেফতারের আওতায় এনে নিচ্ছে আপনার বাংলাদেশের অ্যাডভাইজার কিংবা আমাদের সেনা প্রধান মিস্টার ওয়াকার। কি বিষয়টা তো আপনাদের হাস্যকর মনে হচ্ছে। দেখেন তো ছবিটা, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অ্যাডভাইজার, তিনি নিজে বলছে এখন পর্যন্ত 36 জনকে গ্রেফতার করছে বা আরো কি আপনার আইনের আওতায় আনা হচ্ছে। তো অনেকেই বলতেছে কিংবা এমনটা শোনা যাচ্ছে যে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যে একটা জঙ্গি হামলা হয়, সেই জঙ্গি হামলাকে কেন্দ্র করে আপনার কি বলে আপনার বাংলাদেশের থানা লুটপাট, পুলিশ গণহত্যা বা বিশেষভাবে যে থানা লুটপাট করে যে অস্ত্রগুলা, এই সমস্ত অস্ত্র কিন্তু আপনার আমাদের বাংলাদেশে যে হিজবুত তাহরির আছে, জামাত শিবির আছে, এইটার যে সভাপতি, সেই সভাপতির কক্ষে আপনার এই অস্ত্রগুলা পাওয়া যায়। এবং আমাদের বাংলাদেশের আপনার সেনাপ্রধান মিস্টার ওয়াকার, তিনি গতকালকে আফ্রিকা সফর শেষ করে আসতেই না আসতেই এই তদন্তটা চালায় এবং সেখান থেকে এতগুলো অস্ত্র কালেক্ট করে কিংবা উদ্ধার করে আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী একত্র হয়ে। এখানে আপনার অনেকটা এভাবে শোনা যাচ্ছে যে আপনার এই সার্জিস আলম তিনি জনগণের বা জনগণকে শহীদ মিনারে এসে কিন্তু একটা বক্তব্য দেয় জাতির উদ্দেশ্যে, এবং সেখানে তিনি কিন্তু বলে যে এই আন্দোলনের পিছনে
অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে ছাত্র শিবিরের সভাপতি। তো তাকে তো গ্রেফতার করছে, তাহলে কি সার্জিস এই নাটের গুরু, মানে তিনি সব জানতেন। তিনি কি সব জানতেন যে বাংলাদেশে কার কাছে কোন অস্ত্র আছে, পুলিশকে কারা মারছে, থানা লুটপাট কাদের নির্দেশনা কিংবা কাদের হুকুমে হয়েছে, কারা এটাকে প্রটোকল করছে, কিংবা কারা বা কাদের মাধ্যমে এতগুলো অস্ত্র কালেক্ট করছে কিংবা পুলিশ গণহত্যা করছে, সমস্ত কিছু ব্রাই ডাটা এই সার্জিস আলম কিন্তু জানে। তাহলে সার্জিস আলমকে কেন গ্রেফতার করা হচ্ছে না? আমার প্রশ্ন হচ্ছে, যেখানে সার্জিস আলম তিনি নিজে জনগণের মাধ্যমে আইসা বলল যে সত্য কখনো লুকায় থাকে না, একদিন না একদিন সেটা প্রকাশ্যে আসবে, তাহলে এখন তো সবাই বা আমরা সবাই জানি বা বিষয়টা প্রকাশ্যে আসলো, তাই না, যে আপনার পুলিশ গণহত্যা করছে কিংবা থানা লুটপাট করা যে অস্ত্রগুলা, সেই অস্ত্রগুলা ছিল শিবিরের মেইন যে সভাপতি তার কক্ষঘর। তাহলে সমস্ত কিছু আপনারা উদ্ধার করলেন, সেখানে সার্জিস আলম তিনিও প্রকাশ করলো, তাহলে আপনারা কেন এখন পর্যন্ত সার্জিসকে গ্রেফতার করা হচ্ছে না? বলেন কেন করতেছেন না? সার্জিস আলমকে কেন গ্রেফতার করতেছেন না বলেন? তবে আমরা শুনতে পারতেছি যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার, তাকে জাতিসংঘ থেকে একটা সুপার পাওয়ার দেওয়া হয়েছে, সুপার ডুপার একটা পাওয়ার। সেই পাওয়ারটা হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান তারা বর্তমান বাংলাদেশকে আপনার বা বাংলাদেশের জনগণের ভিতরে শান্তি ফিরিয়ে আনার জন্য কিংবা বাংলাদেশে একটা সর্বদলীয় নির্বাচন কি এটার আয়োজন কিভাবে করা যায় বা জনগণের নিরপেক্ষ ম্যান্ডেটের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত করা, এই সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার জাতিসংঘ কিন্তু মিস্টার ওয়াকারকে কিন্তু দেন বা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর উপরে কিন্তু আসে। এখন এই সেনাবাহিনী এই কাজটা কতটুকু সাকসেস করতে পারবে এটা হচ্ছে দেখার বিষয়। তবে আমরা কিন্তু দেখতে পারতেছি যে বাংলাদেশের সেনাবাহিনী আপনার কাজ কি, তারা বর্তমান আপনার রকেটের গতিতে মনে করেন আগাচ্ছে। অন্যদিকে আমাদের বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, আমরা তাদের উদ্দেশ্যে বলে দিতে কিংবা আমরা বিশেষ করে সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারকে বলতে চাই, একটা ছবি দেখেন যে শাহাবুদ্দিন চপ্পু আর সেনা প্রধানকে কিভাবে সাহায্য করা হবে বা সাহায্য করা যায়। ভাবতে পারেন যে এদের পাছায় কি পরিমাণ বর্তমান চুলকানি শুরু হয়ে গেছে আর এরা বর্তমান কি পরিমাণ আতঙ্কে আছে কল্পনা করতে পারেন? এরা হচ্ছে দেশের জঙ্গি, এদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আমি বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনাকে জাতিসংঘ থেকে বর্তমান সুপার ডুপার একটা পাওয়ার দেওয়া হয়েছে। অতএব তাহলে আমাদের বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত বহির্বিশ্বে থেকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে কিংবা আপনি বা আপনার এই অ্যাডভাইজাররা যারা নাকি বাংলাদেশের অন্তর্বর্তী, এরা সবাইকে গ্রেফতার করতেছে। বেশ ভালো কথা, জাতিসংঘের পার খায়া দুঃখিত সরি জাতিসংঘের ঠেলা খায়া। তাহলে এই যারা নাকি বহির্বিশ্বে থেকে আমাদের বাংলাদেশকে প্রতিনিয়ত অস্থিতিশীল করতেছে কিংবা ডিরেক্ট আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতিকে আর সেনা প্রধান মিস্টার ওয়াকারকে এভাবে হুমকি ধমকি দেয়, এদেরকে কেন বা কিংবা এদের এগেনস্টে আপনার শক্ত একটা অবস্থান আপনি নিচ্ছেন না কেন বা আমরাই বা এটাকে এখন পর্যন্ত দেখছি না কেন? বলেন ঘাটতিটা কোথায়? আপনি কি তাহলে ভয় পান এই জঙ্গিবাদীদের? যেখানে আপনাকে কি বলে জাতিসংঘ থেকে বা আমেরিকা থেকে ডিরেক্ট আপনাকে সুপার পাওয়ার দেওয়া হইল, সেখানে আপনি কেন ভয় পাচ্ছেন? বলেন কেন ভয় পাচ্ছেন? আমরা এটার একটা উপযুক্ত জবাবের দাবি জানাই, উপযুক্ত জবাব। সেনাপ্রধান মিস্টার ওয়াকার, আশা করি আপনি আমাদেরকে নিরাশ করবেন না। অন্যদিকে আপনি বা আপনার বাহিনী, এটা খুবই আনন্দের কথা যে যারা নাকি বাংলাদেশের প্রতিনিয়ত অস্থিতিশীল করছে কিংবা বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে, প্রতিনিয়ত আপনারা একে একে সবাইকে গ্রেফতার করতেছেন। আমরা আশাবাদী সার্জিস আর হাসনাতকেও গ্রেফতার করা হোক, কারণ এদের মূলত মাস্টার মাইন্ড হচ্ছে এই দুই কালা পাঠা, একটা হচ্ছে দলা পাঠা আর একটা হচ্ছে কালা পাঠা। এই দুই পাঠাকে আপনারাও অতি দ্রুত আইনের আওতায় আনেন, আমরা এই দাবি জানাচ্ছি। যেখানে সার্জিস আলম নিজের মুখের কথা যে সত্য কখনো লুকায় থাকে না, অতএব সার্জিস সব জানে, এই সার্জিসকেও গ্রেফতার করা হোক। ডক্টর ইউনূসের অ্যাডভাইজার আমি আপনাকে বলতেছি, আপনি যেমন ৩৬ জনকে গ্রেফতার করে স্ট্যাটাস মানেন বা জাতিকে দেখান যে আপনি জনগণের হয়ে কাজ করতেছেন, সাধারণ জনগণের হয়ে কাজ করতেছেন, আপনি কোনো নির্ধারিত দলের হয়ে কাজ করতেছেন না। আপনি যেহেতু এতই সাধু, তাহলে আপনি এই দুইটা এই বান্দরকেও গ্রেফতার করেন। এটা
তো করতে হবে নাকি ভাই? কারণ যেহেতু ও আপনার মেন মাস্টার মাইন্ড, এটা তো নিজের মুখে স্বীকার করছে। যেহেতু আপনি সবাইকে গ্রেফতার করতেছেন, তাহলে আমরা এই দুই কালা পাঠাকেও গ্রেফতার করার আমরা আহ্বান জানাচ্ছি। দর্শক বন্ধুরা, যাই হোক, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। তবে এটা বলতে চাই আমি যে বাংলাদেশে একটা বিশাল একটা পরিবর্তন আসতে যাচ্ছে ইনশাল্লাহ, এবং শেখ হাসিনার আসার পথ পানির মতো সহজ হবে প্রতিনিয়ত ইনশাল্লাহ, দেখতে পারবেন। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দুদকের মামলায় হাজিরা দিতে আদালতে এসে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, কথা বললেই মামলার সংখ্যা বাড়ে, পেছনে হ্যান্ডকাপ দিয়ে রাখে, কথা বলে কি লাভ। সোমবার দুর্নীতি দমন কমিশনের করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় হাজিরা দিতে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। এদিন বেলা 1:50 দিকে তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে উপস্থিত করে হাজতখানায় রাখা হয়। এ সময় পলকের আইনজীবী অ্যাডভোকেট তরিকুল ইসলাম বলেন, জুনায়েদ আহমেদ পলককে নিয়মিতই বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে আনা হচ্ছে, এতে তিনি ভীষণ কষ্ট পাচ্ছেন। এছাড়াও তার 2 হাত পিছ মোড়া করে হাত কোড়া পরিয়ে আদালতে আনা হচ্ছে, এগুলো সাধারণত দাগী আসামিদের ক্ষেত্রে করা হয়। প্রিজন ভ্যানে থাকা অবস্থায় লোহার জানালার কাছে গিয়ে হাতের ইশারায় হাসি মুখে সালাম দেন পলক। এরপর উপস্থিত সাংবাদিকদের বলেন, কথা বললে মামলা ও রিমান্ডের সংখ্যা বাড়তে থাকে, কথা বলে কি লাভ, আমার জন্য দোয়া করবেন। পলকের বিরুদ্ধে হওয়া দুদকের মামলায় সূত্রে জানা যায় 2024 সালের 12 ডিসেম্বর দুদকের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে সমন্বিত ঢাকা জেলা কার্যালয় 1-এ মামলাটি করেন। এর আগে গত 14 আগস্ট রাতে রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। ডেস্ক রিপোর্ট। কথা বললেই রিমান্ড বাড়ে, হাত পেছনে নিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকে রাখে, জুনায়েদ আহমেদ পলকের কথা। কিন্তু আমি এই রিপোর্টে দেখলাম যে রাশিদ খান মেননের অবস্থা খুবই করুণ। সেইভাবে হাত পিছনে নিয়ে হ্যান্ডকাপ করানো, মাথা নিচু করে হেঁটেছেন। লজ্জা পেয়েছেন তিনি। মেনন ভাই, আপনার এই পরিণতি সত্যি কষ্ট হচ্ছে, আপনার উচিত হয়নি। দেখেন, আপনাদেরই আরেক সাথী শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, ওনারা কিন্তু ছিলেন, জোটেই ছিলেন, কিন্তু জোট থেকে ওনারা বাংলাদেশ জাসদ নামে ওরা কিন্তু বের হয়ে আসছে, এবং সেই 2018 সেই নির্বাচনকে ওনারা মেনে নেননি, যেটা দিনের ভোট রাতে। তারপর কিন্তু তারা এই 24-এর গণঅভ্যুত্থানে সামিল হয়েছে, একটা উদাহরণ তৈরি করেছে। ওনাদের থেকেও আপনি আরো অনেক উজ্জ্বল ছিলেন। রাশেদ খান মেনন একটা ইতিহাসের অংশ, কিন্তু শেষটা ভালো হয়নি। এমপি মন্ত্রিত্ব লোভ, দলের কোনো খবর নাই, এমপিগিরি করা আর মন্ত্রী হওয়ার লালসা, এসব যে কোথায় চলে গেলেন মেনন ভাই। হ্যাঁ, নিজেদের যে গৌরব উজ্জ্বল অতীত সবগুলোকে শেষ করে দিলেন শেখ হাসিনার আঁচলের তলে গিয়ে। আজকে দেখেন পেছনে হাত করা আপনার। কেন? আপনি ফ্যাসিবাদের দোসর, শেখ হাসিনার অন্যায় কাজের সহচর। মাঝে মধ্যে একটু মুখ খুলেছেন, আল্লাহকে হাজির নাজির করে বলছি যে এই ভোট হয়নি, মনে আছে 2018-র পর। তারপরও আপনি আবার পিছিয়ে গেলেন, আত্মসমর্পণ করলেন। একবারও বুঝতে চাইলেন না যে শেখ হাসিনার এই শাসন মানেই হচ্ছে এটা অন্যায় শাসন, জুলুমের শাসন, ভোট ছাড়া ক্ষমতায় থাকার শাসন। এই শাসনকে মানা যায় না। আপনি মেনে নিলেন, তারপরে হাসানুল হক ইনু উনিও মেনে নিলেন। আজকে পলকের পেছনে যেমন হাত করা পড়েন, পলক ইয়াং আওয়ামী লীগ করছে, সেটা এমন না যে তার একটা গৌরবোজ্জ্বল রাজনৈতিক অতীত আছে।
তার সাথে আপনার মানায় না। পলক ঠিক আছে, পলক ইয়াং, পিছনে হাত পা পড়ছে, হয়তো বেঁচে থাকলে 10, 15, 20 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতা আসলে হয়তো আবার এই রেকর্ড তার সামনে আসবে, সেটা অন্য কথা। কিন্তু আপনার কত বছর বাঁচবেন? আর শেষটা কি হলো? শেষ পরিণতিটা ভালো হয়েছে? মানে আপনাদের আসলে বেঁচে থাকাই উচিত না। কোনো মানে ফাঁসি দেওয়ার দরকার নেই, কোনো যাবজ্জীবন কারাদণ্ডে ভোগ করে জেলের মধ্যে পচে পড়ার দরকার নেই। আপনাদের এমনিতেই পৃথিবী ছেড়ে চলে যাওয়া উচিত। যাক, সেই খবরটা দেখেন। আকাশি রঙের একটি প্রিজন ভ্যান বেলা 1:30টার দিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এসে থামে। সেই ভ্যানের একটি রড ধরে দাঁড়িয়েছিলেন সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। পাশে দাঁড়িয়েছিলেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পলকও মন্ত্রী হয়, আপনি মন্ত্রীও হতে পারেন না। পরে গাড়িটি আদালতের সামনে থেকে হাজতখানার ভেতরে ঢুকে যায়। এর ঠিক 10 মিনিট পর আরেকটি প্রিজন ভ্যানে জুনায়েদ আহমেদ পলককে ঢাকা সিএমএম আদালতের হাজতখানা থেকে বের করা হয়। সেটি ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে গিয়ে থামে। প্রিজন ভ্যানের ভেতরে তার 2 হাত পেছনে নিয়ে হাত করা পড়ায় পুলিশ। পরে তাকে প্রিজন ভ্যান থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় ঢোকানো হয়। এই সময় জুনায়েদ আহমেদ পলক সাংবাদিকদের দেখে বলতে শুরু করে, কথা বললেই রিমান্ডার মামলার সংখ্যা বাড়ে, হাত পেছনে নিয়ে হ্যান্ডকাফ দিয়ে আটকে রাখে। মানে সেই একটু সাংবাদিকরা প্রশ্ন করলে উত্তর দিত, সেই জন্য বলতেছে যে ভাই কথা বলে সমস্যা, কথা বললে রিমান্ডার মামলার সংখ্যা বাড়ে। পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন জানান, আমার মক্কেলকে নিয়ে আসা হয়েছে সেই কাশিমপুর হাই সিকিউরিটি জেল থেকে। ওনাকে আজই 2 হাত পেছনে নিয়ে হাত করা পুড়িয়ে হাজতখানায় নিয়ে এসছে পুলিশ। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে তিনি 1ম শ্রেণীর কারাবন্দির মর্যাদা পাননি। দুদকের মামলায় হাজিরা শেষে আবার তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে রমনা থানায় করা একটি মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। আদালতে দেখা যায় বেলা 1:30টার পর রাশেদ খান মেননকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলে পুলিশ। এই সময় তার 2 হাত পেছনে হাত করা পড়া অবস্থায় ছিল। কি লজ্জার ব্যাপার। পরে রাষ্ট্রপক্ষ থেকে তাকে রমনা থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করে। পরে তাকে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। এই সময় রাশেদ খান মেনন মাথা নিচু করে হাঁটছিলেন। মাথা উঁচু করে হাঁটার মতন নৈতিক বল, সাহস, মনোবৃত্তি কোনোটাই নেই, তিনি হারিয়ে ফেলেছেন। জুনায়েদ আহমেদ ও তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে দুদক মামলা করেন। মামলায় তাদের বিরুদ্ধে প্রায় 19 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। 15 আগস্ট গ্রেপ্তার হন জুনায়েদ আহমেদ পলক। বিভিন্ন হত্যা এবং হত্যা চেষ্টার মামলায় জুনায়েদ আহমেদ পলকের 64 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্যদিকে 22 আগস্ট গ্রেপ্তার হন রাশেদ খান মেনন। এখন পর্যন্ত তার 34 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই রিমান্ড, জেল, কারাগার, আদালত এই সমস্ত চলতে থাকবে আর কি। এগুলি খুব সহসায় শেষ হবে মনে করার কোনো কারণ নেই। সামনে নির্বাচনের পর বিএনপি আসলে আরেক পর্ব শুরু হবে। কারণ বিএনপির অনেক বিষয়ের জবাব দিতে হবে। বিএনপির বিরুদ্ধে যেই অন্যায় অত্যাচার করা হয়েছে সেগুলি সব তাদের খতিয়ান মনে আছে। বিএনপির লক্ষ লক্ষ কর্মী আছে সারা দেশে বিদেশে ছড়ায়, প্রত্যেকের কাছে হিসাব আছে, সেই হিসাবগুলো তারা তুলবে। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। আল্লাহ হাফেজ। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। এখনো যদি আমাদের চ্যানেলটিতে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।